এই পৃথিবীটা যেমন আলোয় ভরা তেমনি অন্ধকারে উঠাসা। যেখানে মানুষের দুনিয়া শেষ হয় সেখান থেকেই শুরু হয় এক ভিন্ন জগৎ, ভূতের, প্রেতের আর অতৃপ্ত আত্মার। এই জগতে আছে কিছু এমন অস্তিত্ব যাদের অস্তিত্বই যেন এক ভয়। কেউ কেউ অদেখা ছায়ার মতো, কেউ কেউ জড়িয়ে থাকে গন্ধে, শব্দে কিংবা স্বপ্নে, আর কেউ কেউ আসে কেবল আপনার কানে। বলছি কর্ণপিশাচের কথা। হ্যাঁ, এমন এক ভৌতিক সত্তা যার অস্তিত্ব আপনি হয়তো চোখে দেখতে পাবেন না, কিন্তু সে ঢুকে যাবে আপনার কানের গভীরে, ফিস ফিস করে বলবে কথা, আর এক সময় আপনি ভুলে যাবেন কে আপনি, কেন আপনি, সব ভুলে যাবেন। চলুন শুনে নেই কর্ণপিশাচের সেই ভয়ঙ্কর বাস্তব ঘটনা যা ঘটেছিল এক যুবকের সঙ্গে এক রাতে, এক নির্জন গ্রাম। শান্তিপাড়া গ্রামটি রূপনারায়ণ নদের বাঁকে অবস্থিত, যা তার প্রাচীন শ্মশান ভূমির সাথে এক অদ্ভুত নিবিড় সম্পর্ক বজায় রেখে এখনো চলছে। এই সম্পর্কটি একদিকে যেমন গ্রামের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ, তেমনি এর সাথে মিশে আছে এক অলৌকিক ও ভীতিকর পরিবেশ। এই ঘটনাটি শুরু শান্তিপাড়ার এক বিশেষ পরিবেশের এক সুসম্পর্ক বর্ণনা দিয়ে, যেখানে সাধারণ জীবনযাপন এবং অলৌকিকতার মধ্যকার সূক্ষ্ম পর্দাটি প্রায় অদৃশ্য। লোককথা ও কিংবদন্তির এক গভীর প্রভাব গ্রামের প্রতিটি কোণে বিদ্যমান, যা এক চাপা ভয় এবং প্রত্যাশার সুর তৈরি করে। এই ঘটনাটির মূল রহস্য হলো কর্ণপিশাচ, বাঙালি লোককথার এক ভয়ঙ্কর সত্তা। শান্তিপাড়ার শান্ত পরিবেশে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল তাই কর্ণপিশাচের তাণ্ডবের ওই ফল। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কালীচরণ, যার সাধারণ জীবন এই অলৌকিক বিপর্যয়ের সঙ্গে মর্মান্তিকভাবে জড়িয়ে পড়েছিল। আপনাদের মনে কৌতূহল জাগিয়ে তুলবে, যা এই ঘটনার মূল প্রশ্নগুলির উত্তর অন্বেষণে সাহায্য করবে। এই ঘটনাটির মূল উদ্দেশ্য হল কর্ণপিশাচের তাণ্ডবের ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। কালীচরণের সাধারণ জীবন, গ্রাম ও তার শ্মশানের বিশদ বর্ণনা এবং লোকবিশ্বাস ও সাংস্কৃতিক ধারণার আলোকে অলৌকিক ঘটনার পেছনের কারণগুলি। চলুন বিস্তারিতভাবে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরা যাক। ভাদ্র মাসের অমাবস্যার রাত। রূপনারায়ণ নদ তখন কানায় কানায় ভরা। দিগন্ত বিস্তৃত কালো জলের বুকে আকাশের কালো মেঘ আর ঘন অন্ধকারের প্রতিচ্ছবি যেন মিলেমিশে একাকার। এই নদীর ওই এক বাঁকে অবস্থিত শান্তিপাড়া গ্রামটি। নামেই শান্তি, কিন্তু গ্রামের প্রতিটি ধূলিকণায় মিশে আছে এক অজানা আতঙ্ক, এক প্রাচীন রহস্য। আর সেই রহস্যর কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রামের প্রাচীন শ্মশান ভূমি, শান্তিপাড়ার শ্মশান ভূমি। শুধু কয়েকটি পোড়া কাঠ আর ছায়ের স্তূপ নয়, এ যেন এক জীবন্ত ইতিহাস। গ্রামের পত্তন যখন হয় তখন থেকে এই শ্মশান ভূমির অস্তিত্ব। কত শত বছর ধরে এখানে দাহ করা হয়েছে গ্রামের মৃতদের, তাদের চিতাভস্য, তাদের আত্মার অস্থিরতা, সব যেন মিশে আছে এই মাটির কণার সাথে। গ্রামের মানুষ বিশ্বাস করে শ্মশানের নিজস্ব একটি সত্তা আছে, সে যেন গ্রামের ওই এক অবিচ্ছেদ্য অংশ, যা অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে গ্রামবাসীদের জীবন। শ্মশানের এক অদ্ভুত নিবিড় সম্পর্ক এই গ্রামের সঙ্গে। গ্রামবাসীরা একে ভয় পায়, আবার শ্রদ্ধাও করে। দিনের বেলাতেও খুব প্রয়োজন না হলে কেউ শ্মশানের ত্রিসীমানায় ঘেঁষে না, আর রাতের বেলা তো ভুলেও নয়। এই শ্মশানের ওই সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কালীচরণের জীবন। কালীচরণ, গ্রামের সবাই যাকে এক নামে চেনে। বয়স ৪৫ ছুঁই ছুঁই, কিন্তু দেখে মনে হয় যেন আরও বেশি। রুক্ষ চুল, ফ্যাকাশে মুখ, কঠোরগত চোখ, দেখলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। গ্রামে
কেউ তার সঙ্গে সোজাসুজি কথা বলতে চায় না। তার সম্পর্কে গ্রামের সবাই মনের ভিতরে এক মিশ্র অনুভূতি, ভয়, ঘৃণা আর এক অদ্ভুত ধরনের কৌতূহল। কালীচরণ ছিল শ্মশানের ওই তত্ত্বাবধায়ক, গ্রামের ভাষায় শ্মশান মালিক, যদিও মালিকানা তার ছিল না। সে কেবল এই শ্মশান ভূমি দেখাশোনা করত। শবদেহ দাহ করা থেকে শুরু করে চিতাভস্ম পরিষ্কার করা সব কাজই সে নিজ হাতে করত। কেউ তাকে এই কাজের জন্য নিযুক্ত করেনি, সে নিজেই যেন এই কাজটি বেছে নিয়েছিল। কিন্তু কালীচরণ কি কেবল শ্মশান মালিকই ছিল? গ্রামের মুখে ঘুরত নানান ধরনের কথা। কেউ বলতো কালীচরণ নাকি রাতে শ্মশানে সাধনা করে, কেউ বলতো সে নাকি মৃতদের আত্মাদের সঙ্গে কথা বলতে পারে, আবার কেউ কেউ চুপি চুপি বলতো কালীচরণের নাকি অলৌকিক শক্তি আছে, সে নাকি রাতের অন্ধকারে শ্মশানের প্রেতাত্মাদের সঙ্গে মিশে যায়। এসব কথা নিছকই গুজব ছিল, নাকি এর পেছনের কোনো সত্যতা ছিল তা কেউ জানতো না। কিন্তু এই গুজবগুলোই কালীচরণের চারপাশে এক রহস্যের দেওয়াল তুলে দিয়েছিল। সেদিন ছিল ভরা অমাবস্যা, ঘন কালো মেঘে আকাশ ঢাকা, বৃষ্টি হবে হবে করছে। রূপনারায়ণের জল কালো দেখায়। বিকেলের দিক থেকেই শ্মশানের সাজ সাজ রব। গ্রামে এক বৃদ্ধা নবতীপর বাসন্তী পিসি মারা গেছে। তাকে দাহ করার জন্য গ্রামের লোকজন এসেছে শ্মশানে। কালীচরণ যথারীতি তার কাজে ব্যস্ত, মুখ নিচু করে কাঠ সাজাচ্ছেন, চিতা তৈরি করছে। তার চোখ মুখ ভাবান্তর নেই, যেন এটা তার নিত্যদিনের কাজ। কিন্তু গ্রামের মানুষের চোখ মুখে কেমন যেন একটা আতঙ্ক। বাসন্তী পিসি ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। তার মৃত্যু যেন গ্রামের মানুষের মনের এক নতুন ভয় জাগিয়ে তুলছে। গ্রামের মানুষ জানত বাসন্তী পিসি ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ। তিনি নিয়মিত পূজা অর্চনা করতেন, মন্দিরে যেতেন। এমন একজন মানুষ মারা গেল তো গ্রামে শান্তি আসার কথা, কিন্তু কেন যেন উল্টোটা মনে হচ্ছে। বাসন্তী পিসিকে চিতায় তোলা হলো। কালীচরণ নিজ হাতে আগুন ধরিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল চিতা। আগুনের শিখা যেন আকাশ ছুঁতে চাইছে। সেই আগুনের আলোয় কালীচরণের মুখটা কেমন যেন অন্যরকম দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন সে এই চিতার আগুনের ওই একটা অংশ। গ্রামের মানুষজন একে একে শ্মশান ছেড়ে চলে যেতে শুরু করলো। কেবল কয়েকজন যুবক যারা নবীন, তাদের সাহস বেশি, তারা কৌতূহল বশত এখনো দাঁড়িয়ে আছে। তারা দেখতে চায় কালীচরণ রাতে শ্মশানে কি করে। কালীচরণ তাদের দিকে একবারও তাকালো না, সে তার কাজ করে চলল। আস্তে আস্তে দিন গড়িয়ে রাত গভীর হতে লাগলো। শ্মশানের চারপাশে নীরবতা নেমে এলো। কেবল চিতার কাঠ পোড়ার মচমচ শব্দ আর রূপনারায়ণের জলের কলকল শব্দ শোনা যাচ্ছে। দূরে কোথাও শেয়াল ডাকছে। এই নিস্তব্ধতার মধ্যে এক অদ্ভুত ধরনের ভুতুড়ে পরিবেশ তৈরি হলো। হঠাৎ করেই শ্মশানের বাতাস যেন ভারী হয়ে উঠল। একটা ঠান্ডা স্রোত যেন সবার শরীরে হিম করে দিল। যুবকেরা একে অপরের দিকে তাকাতে লাগলো। তাদের চোখ মুখে ভয় স্পষ্ট। তাদের মনে হতে লাগলো যেন কোনো অদৃশ্য শক্তি তাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে। কালীচরণ তখনও চিতার দিকে নিবিষ্ট। তার চোখ মুখে কোনো পরিবর্তন নেই, যেন সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। যুবকদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল, তার নাম রতন। সে কালীচরণের দিকে তাকিয়ে বলল, কালীচরণ দা, তোমার ভয় করে না? কালীচরণ ধীরে সুস্থে রতনের দিকে তাকালো। তার চোখে এমন এক অদ্ভুত চাহনি ছিল যে রতনের মুহূর্তের জন্য শিউরে হয়ে উঠল। কালীচরণ কোনো উত্তর দিল না। সে আবার চিতার দিকে মনোযোগ দিল। কিন্তু রতন আবারও বলল, লোকে বলে তুমি নাকি রাতে শ্মশানের তন্ত্র সাধনা করো, এটা কি সত্যি? কালীচরণের মুখটা আরো কঠোর হয়ে উঠল। সে আস্তে করে বলল, লোকে যা খুশি বলতে পারে,
তাতে আমার কিছু আসে যায় না। রতন আর কিছু বলার সাহস পেল না। যুবকেরা একে অপরের দিকে তাকাতে লাগলো। তাদের মনে হতে লাগলো তারা যেন এক ভুল জায়গায় এসে পড়েছে। রাত যত বাড়তে লাগলো, শ্মশানের পরিবেশ ততটাই ভয়ঙ্কর হয়ে উঠল। বাতাস বইছিল না, কিন্তু গাছের পাতাগুলো কেমন যেন একটু একটু নড়ে উঠছিল। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো হাত গাছের ডাল ধরে নাড়াচ্ছে। হঠাৎ করেই একটি শিয়াল বিকট শব্দ করে উঠল। সেই শব্দের পরপরই শ্মশানের ভেতর থেকে কেমন যেন একটা ফিস ফিস শব্দ শোনা যেতে লাগলো। মনে হচ্ছিল যেন অনেকগুলো কণ্ঠস্বর একসঙ্গে ফিস ফিস করে কথা বলছে, কিন্তু তাদের ভাষা বোঝা যাচ্ছে না। গ্রামের যুবকদের বুক ধরফর করতে লাগলো। তারা একে অপরের হাত ধরে ফেলল। তাদের মধ্যে একজন, যার নাম শঙ্কর, যে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার আর ভালো লাগছে না, চলো আমরা চলে যাই। রতন দ্বিধাগ্রস্ত ছিল। সে কালীচরণের দিকে তাকালো। কালীচরণ তখনও নির্বিকার। সে চিতায় নতুন করে কাঠ যোগ করছে। তার চোখ মুখে কোনো ভয়ের ছাপ নেই, বরং মনে হচ্ছিল সে এই পরিবেশটাকে ভীষণ উপভোগ করছে। হঠাৎ করেই শ্মশানের বাতাস যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উঠল। একটা তীব্র ঠান্ডা স্রোত সবাইকে জাপটে ধরল। তারপর একটা একটা বিকট শব্দ হলো। মনে হলো যেন কেউ শ্মশানের মাটিকে সজোরে আঘাত করল। যুবকেরা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। যখন তারা চোখ খুলল, তখন দেখতে পেল শ্মশানের চারপাশের গাছগুলো যেন আরো বেশি অন্ধকার হয়ে গেছে, আর চিতায় যে আগুন জ্বলছিল সেই আগুন যেন আরো বেশি দাউ দাউ করে জ্বলছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, শ্মশানের মাটি থেকে কেমন যেন একটা লালচে আভা বেরোচ্ছিল। কালীচরণ তখনও চিতার দিকে নিবিষ্ট। তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। মনে হচ্ছিল সে যেন কোনো রহস্যময় শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করেছে। রতন সাহস করে কালীচরণের কাছে গেল। সে ফিসফিস করে বলল, কালীচরণ দা, কি হচ্ছে এসব? কালীচরণ রতনের দিকে তাকালো। তার চোখে তখন এক অন্যরকম দীপ্তি। সে বলল, কিছু না, এটা শ্মশানের নিয়ম। রতন অবাক হয়ে বলল, নিয়ম? কিসের নিয়ম? কালীচরণ কোনো উত্তর দিল না। সে আবার চিতার দিকে মনোযোগ দিল। গ্রামের যুবকেরা ভয়ে কাঁপছিল। তারা বুঝতে পারছিল না কি করবে। চলে যেতে চাইছিল অনেকেই, কিন্তু তাদের পা যেন মাটির সঙ্গে আটকে গেল। তারা যেন এক অদৃশ্য শক্তির দ্বারা আচ্ছন্ন হয়ে গিয়েছিল। হঠাৎ করে এই শ্মশানের চারপাশ থেকে কেমন যেন একটা ছোট কান্নার শব্দ শোনা যেতে লাগলো। সেই কান্না কোনো মানুষের ছিল না। সে এক অদ্ভুত বিভীষিকাময় শব্দ। মনে হচ্ছিল যেন অসংখ্য আত্মা একসঙ্গে কাঁদছে। সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারা একে অপরের দিকে তাকিয়ে, তাদের চোখ মুখে স্পষ্ট ভয়। কালীচরণ তখনও নির্বিকার। সে চিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ মুখে এক অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছিল সে যেন এই কান্নার শব্দ উপভোগ করছে। সবার মধ্যে শঙ্কর আর থাকতে পারল না। সে ভয়ে চিৎকার করে উঠল, আমি আমি আর পারছি না, আমি চলে যাব। এই বলে শঙ্কর দৌড়াতে শুরু করলো, কিন্তু সে কয়েক কদম যেতে না যেতেই হঠাৎ করেই হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে। উঠে দাঁড়াবার চেষ্টা করলো। তখন দেখতে পেল তার সামনে যেন একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে।
ছায়ামূর্তিটির কোথাও মুখ ছিল না, কিন্তু তার চোখগুলো যেন জল জল করছিল। জ্ঞান হারালো শঙ্কর ভয়ে। রতন আর বাকি যুবকেরা শঙ্করের দিকে এগিয়ে গেল। তারা তাকে ধরে তোলার চেষ্টা করলো, কিন্তু যখন তারা তাকে স্পর্শ করলো তখন দেখতে পেল তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। রতনের মনে হলো শঙ্কর যেন মারা গেছে। ঘটনাটি দেখে বাকি যুবকেরাও ভয়ে জ্ঞান হারালো। কেবল সাহসী একমাত্র রতন একাই দাঁড়িয়ে রইল। থরথর করে তার শরীর কাঁপছিল, কিন্তু সে ভয়ে চিৎকার করতেও পারছিল না। তার মনে হচ্ছিল সে যেন এক দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছে। কালীচরণ তখনও চিতার দিকে তাকিয়ে আছে। তার মুখে এক রহস্যময় হাসি। সে যেন এই বিভীষিকাময় দৃশ্য উপভোগ করছে। রতন তখন বুঝতে পারল কালীচরণ কোনো সাধারণ মানুষ নয়, সেই শ্মশানেরই এক অংশ। সে যেন এই শ্মশানের ওই প্রেতাত্মাদের সঙ্গে মিশে গেছে। রতন ভয়ে কাঁদতে শুরু করল। সে কালীচরণের দিকে তাকিয়ে বলল, তুমি কে? তুমি কি করছো এসব? কালীচরণ রতনের দিকে তাকালো। তার চোখ মুখে এক অদ্ভুত দীপ্তি। সে বলল, আমি শ্মশানের রক্ষক। আমি এই শ্মশানের আত্মাদের শান্তি দেই। রতন অবাক হয়ে বলল, শান্তি দাও? কিন্তু কিন্তু শঙ্কর? কালীচরণ রতনের কথা শেষ করতে দিল না। সে বলল, শঙ্করের আত্মা শান্তি পেয়েছে। সে এখন এই শ্মশানের ওই এক অবিচ্ছেদ্য অংশ। রতন ভয়ে শিউরে উঠল। সে বুঝতে পারল কালীচরণ যা বলছে তা সত্যি। শঙ্কর মারা গেছে, আর তার আত্মা এই শ্মশানের ওই অংশ হয়ে গেল। কালীচরণ রতনের দিকে এগিয়ে এলো। তার চোখে মুখে এক অদ্ভুত হাসি। সে বলল, তুমি ভয় পেও না, তুমিও শান্তি পাবে। রতন তখন ভয়ে চিৎকার করতে শুরু করলো। সে দৌড়তে শুরু করলো, কিন্তু সে জানতো সে পালাতে পারবে না। সে যেন এক অদৃশ্য শক্তির দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে। সে দৌড়াতে দৌড়াতে শ্মশানের বাইরে চলে আসতে সক্ষম হলো, কিন্তু যখন সে গ্রামের দিকে তাকালো তখন দেখতে পেল গ্রামটি যেন অন্ধকারে ডুবে আছে। কোনো আলো নেই, কোনো শব্দ নেই। মনে হলো যেন গ্রামটি সম্পূর্ণ মরুভূমি হয়ে গেছে। রতন তখন বুঝতে পারল সে একাই এই বিভীষিকাময় পৃথিবীতে আটকে পড়েছে। তার চারপাশে কেবল অন্ধকার আর আতঙ্ক। সে তখন বুঝতে পারল শান্তিপাড়া গ্রামটি আসলেই শান্তির নয়। এটি আসলে এক আতঙ্কের জায়গা, যেখানে মৃত্যুর আত্মারা ঘুরে বেড়ায়। আর কালীচরণ সে যেন এই মৃত্যুরই প্রতিনিধি। চিৎকার করে উঠল রতন আবারও, কিন্তু তার চিৎকার বাতাসের সঙ্গে মিশে হাওয়ায় মিলিয়ে গেল। কেউ তার চিৎকার শুনতে পেল না। সে তখন বুঝতে পারল তার আর বাঁচার কোনো আশা নেই। সে তখন শ্মশানের দিকে ফিরে তাকালো। শ্মশানের আগুন তখনও দাউ দাউ করে জ্বলছে, আর সেই আগুনের আলোয় কালীচরণের মুখটা যেন অন্যরকম দেখাচ্ছিল। মনে হচ্ছিল সে এই শ্মশানেরই এক অংশ, যে চিরকাল এখানেই বসবাস করবে এবং বসবাস করে আসছে। সে রাতের পর থেকে রতন আর কখনো স্বাভাবিক হয়নি। সে গ্রামের কারো সঙ্গে কথা বলতো না। চোখে মুখে ভয়ের ছাপ। কানে মাঝে মাঝে দুহাত চাপা দিয়ে বসে থাকতো, যেন কারোর কণ্ঠস্বর তাকে তাড়া করে বেড়াচ্ছে। প্রথম কয়েকদিন সবাই ভেবেছিল সে কেবল আতঙ্কে পাগল হয়ে গেছে, কিন্তু তারপর যা ঘটল তা গ্রামের ইতিহাস আর কখনো যেন ঘটেনি। ভাদ্র মাসের 25 তারিখ, গভীর রাত। রতনের ঘর থেকে এক
ভৌতিক চিৎকার শুনে গ্রামের লোকজন দৌড়ে গেল। গিয়ে দেখে রতন কানের দুপাশ দিয়ে রক্ত ঝরাচ্ছে আর মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সে চিৎকার করে বলছে, ওই কণ্ঠস্বর, ওই ফিসফাস, থামাও, আমার আমার কানে কথা বলছে, থামাও। তার মা বাবা তাকে শক্ত করে জড়িয়ে ধরলো, কিন্তু কিছুতেই শান্ত করা গেল না তাকে। তখনই এক বৃদ্ধ বললেন, এটা কর্ণপিচাসের লক্ষণ। ও শ্মশান থেকে ফিরে আসার পর থেকেই কানে শয়তানি ভর করেছে ও। কর্ণপিচাস। গ্রামের মানুষের মুখে মুখে ফিরতে লাগলো এই নামটি। অনেকেই এই নামে পরিচিত এক অশরীরী সত্তার ঘটনা, গল্প শুনেছে, যার অস্তিত্ব কেবল কানে প্রকাশ পায়। সে কারোর শরীরে ঢুকে গেলে ফিসফিস করে কথা বলে, গোপন কথা বলে, মিথ্যা বলে, ভয় দেখায়। ধীরে ধীরে মানুষের আত্মাকে গ্রাস করে ফেলে সে। রতনকে বেঁধে রাখা হলো ঘরে, কিন্তু রাতের গভীর হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। কেউ জানতো না সে পালালো নাকি কেউ তাকে নিয়ে গেল। ঠিক তার 3 দিন পর রতনের লাশ পাওয়া গেল রূপনারায়ণ নদীর পাড়ে। সে কানের পাশে হাতে খোদাই করে লিখে গেছে, আমি শুনছিলাম যা কাউকে বলা যায় না। আশপাশের কয়েকজন তান্ত্রিক ওঝা ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য তদন্ত করতে আসলো। একজন বয়স্ক হুজুর এসে সরাসরি বললেন, এই কর্ণপিচাস এক ধরনের শ্রুতিশক্তিগ্রাসী আত্মা। সে মৃত আত্মার কান্না থেকে জন্মায় এবং কেবল কানে সংক্রমিত হয়। অন্যান্যরা জানালো, এ পিচাস সবসময় নির্জন শ্মশানে বাস করে এবং তার আগমনের লক্ষণ বেশ অদ্ভুত। হঠাৎ কান ভারী হয়ে আসা, ফিসফিস শব্দ কিন্তু উৎস খুঁজে না পাওয়া, চোখে না দেখা কারোর সঙ্গে মনের ভেতরে কথোপকথন শুরু হলো। গ্রামে এক অদ্ভুত কাণ্ড। এক কিশোর বলল, রাত 3টায় সেখানে একজন নারীর কণ্ঠ শুনেছে, তুই পরের জন। এক বধূ বলল, ঘুমের মধ্যে তার কানে কেউ বলছে, তোর স্বামী মারা যাবে তোর জন্য। একজন বৃদ্ধ শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় কানে শুনছে, আমি এসেছি, তুই শুনিস তো। বেশ কয়েক মাস কেটে গেল। যেদিন ছিল আবারও অমাবস্যা, তখন গ্রামের সবাই আতঙ্কে রাত 8টার আগেই ঘরে ঢুকে গেল। কিন্তু কালীচরণ, সে শ্মশানেরই লোক। এইবার সে পৈশাচিক রূপে ধরা দিল সবার সামনে। একজন সাহসী যুবক নাম মাধব কালীচরণকে অনুসরণ করল। মাধব লুকিয়ে দেখল কালীচরণ শ্মশানের এক কোণে বসে তামার থালায় জল, আগরবাতি আর মানুষের নখ চুল দিয়ে এক এক্সট্রা অদ্ভুত ধরনের তন্ত্র সাধনা করছে। এক সময় সে জোরে জোরে উচ্চারণ করতে লাগলো। প্রত্যেকটি কথা যেন মাধব কানে শুনতে পাচ্ছিল। হঠাৎ করেই মাটির নিচ থেকে এক বিকট ফিসফাস শব্দ, এমন শব্দ যেটা মাধবের কানের ভেতরে ঢুকে গেল। সে কানে হাত দিল, শুধু শব্দই না, মনে হলো যেন কারণ নিঃশ্বাস পড়ছে কানের পাতায়। তুই দেখতে চাস, আমি তোর পাশেই আছি, পেছনে তাকাস না, শ্বাস ফেলিস না, তুই পরের জন। মাধব চিৎকার করে দৌড়তে লাগলো, কিন্তু কানের ভেতরের কণ্ঠস্বর তখনও যেন চলছেই। সে জান বাঁচাতে নদীর জলে ঝাঁপ দিয়ে বাঁচতে চাইল, কিন্তু শেষ রক্ষা হলো না। পরদিন সকালে লোকজন মাধবের দেহ উদ্ধার করলো, কিন্তু চোখ ছিল খোলা আর কানের পাশে রক্তের দাগ, ঠিক যেমনটি হয়েছিল রতনের। গ্রামের মাঝি হিমাংশু দেখতে পেল একদিন হঠাৎ অদ্ভুত ঘটনা। কালীচরণ শ্মশানের মাঝখানে একা বসে আছে, কোনো আগুন নেই,
কিন্তু সে একা একা কথা বলছে। হ্যাঁ, আমি তোদের মুক্ত করেছিলাম, তোরা আমায় ছাড়বি না, আমিই তো রক্ষক ছিলাম। ঠিক এই ঘটনার বেশ কিছুদিন পর তাকে আর কখনো দেখা যায়নি। শুধু শ্মশানের মাঝখানে একটা পুরা কাচের থালা পাওয়া গিয়েছিল। তাতে লেখা ছিল, আমি হব চিরদিন তোমার মন মন্দিরের কর্ণে বাজব প্রতিদিন।